কেমন লাগছে আমাকে? চুত মারানি। হুট করে পরিচিত কণ্ঠস্বর কানে ভেসে আসতেই চমকে ওঠে আনন্দী। হাসিটা ঠোঁটেই থেমে যায় তার। ধীরে ধীরে পেছনে ফিরে তাকাতেই বুক ধক করে ওঠে। কাঠফাটা রোদের মধ্যে অভি দাঁড়িয়ে আছে। চোখে কালো চশমা, কোমরে দুই হাত। ঠোঁটের কোণে সেই চিরচেনা বাঁকা হাসি। বড় বড় মতোই গলায় ঝুলে থাকা মোটা সোনা চেইনটা রোদের আলোয় চিকচিক করছে। এতটাই উজ্জ্বল যে চোখে লাগে। কাল রাতের কথা সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় আনন্দীর। বেলকনি থেকে ময়লা পানি ঢেলে দেওয়ার পর অভি বলেছিল, দেখা নিমো তোরে। তাহলে আজ আজ সে হিসেব মেলাতে এসেছে। কিছু একটা ভাবতে ভাবতে আনন্দীর চোখ চলে যায় অভির পেছনে দাঁড়িয়ে থাকা তার সাঙ্গপাঙ্গর দিকে। নোবেল, ডিজে শহীদুল, কবি সবার হাতে বড় বড় বালতি। শুধু বালতি না, কালচে নোংরা পানিতে ভর্তি বালতি। দেখতে ঠিক ড্রেনের পানির মতো। মুহূর্তে আনন্দের গলা শুকিয়ে যায়। শুকনো ঢোক গিলে আবার তাকে অভির দিকে। অভি ধীরে ধীরে চোখ থেকে চশমা খুলে পকেটে রাখে। তারপর খুব আরাম করে গেঞ্জির হাতা গোটাতে গোটাতে বলে, তোমার না জন্মের মতো গোসল করামো সোনামণি। কথা শুনে আনন্দের বুকের ভেতরটা কেঁপে ওঠে। অভি এবার এগিয়ে আসে, একদম সামনে এসে দাঁড়ায় তার। এতটাই কাছে আনন্দী তার শরীরের সিগারেটের গন্ধটাও টের পায়। অভি নিচু হয়ে মুখের দিকে তাকিয়ে বলে, কই তোমার রেহমান ডাকাত কই? তারপর চারপাশে তাকানোর ভান করে বলে, প্রোটেকশন দিল না? ওহো, আমি তো কয়দিন ছিলাম না, তাই চলে গেছে না? আনন্দী চোখ বড় বড় করে তাকিয়ে থাকে অভির দিকে। তার মানে এই কয়দিনের ভালো ব্যবহার, মিষ্ট কথা, ফোনে শান্ত গলা সবটাই অভিনয় ছিল? শুধু শুধু রেহমানকে ভুল বোঝানোর জন্য? আনন্দী মুখের ভাব দেখি হেসে ওঠে অভি। সে হাসিতে বিদ্রুপ মিশেছিল স্পষ্ট। আহারে, মাথা দুলিয়ে বলে সে। বেচারি ভাবছিল হেতিরা আমি শখ করি। পাশ থেকে নোবেল আর শহীদুল হেসে ওঠে। অভি আবারও আনন্দের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকায়। নো চ্যাট। আনন্দী কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার পাশে হাসাহাসি, গরম রোদ, নোংরা পানির গন্ধ সব মিলিয়ে বুকের ভেতরটা ধীরে ধীরে শক্ত হয়ে উঠছিল তার। সে ধীরে ধীরে অভির দিকে তাকায়। চোখে আর আগের সে ভয়টা নেই, বরং জমে থাকা রাগ। তারপর গটগট করে বলে ওঠে, মানুষের চামড়া গায়ে দিলেই পশু মানুষ হয় না। চারপাশে মুহূর্তেই চুপ হয়ে যায়। আনন্দী এবার আরও এক পা এগিয়ে আসে, চোখে চোখ রেখে বলে, আমার ধর্ষক কখনো প্রেমিক পুরুষ হয় না। প্রমাণের অভাবে বাইরে ঘুরছেন, তাহলে এতদিনে জেলের ভাত খেতেন। কথাটা শুনেই অভির ঠোঁটের হাসিটা ধীরে ধীরে মিলে যায়। পাশে দাঁড়িয়ে থাকা নোবেল, শহীদুল, কবিরও একে অপরের মুখের দিকে তাকায়, যেন হঠাৎ করে পরিবেশটা বদলে গেছে। অভি কয়েক সেকেন্ড কিছু বলে না, চুপচাপ চোখ শক্ত করে তাকিয়ে থাকে আনন্দের দিকে। তার চোখের ভেতর তখন অদ্ভুত এক আগুন জ্বলছিল। আনন্দের কথা শেষ হতেই কয়েক সেকেন্ড নীরবতা নেমে আসে। তারপর হুট করে হো হো করে হেসে ওঠে অভি আর তার সাঙ্গপাঙ্গরা। এমনভাবে হাসতে থাকে তারা, যেন আগের থেকেই জানতো আনন্দি ঠিক এই কথাগুলোই বলবে। যেন পুরনো ব্যাপারটা তাদের কাছে পুরনো কোনো নাটকের মুখস্থ সংলাপ বলে মনে হলো। আনন্দি দাঁত চেপে তাকিয়ে আছে তাদের দিকে। তার মনে হতে থাকে এই সাহসটা আসলে তার নিজের না, এই সাহস দিচ্ছে রেহমান। সে মানুষটা তাকে বারবার বুঝিয়েছে, ভয় পেলেই শেষ। কিন্তু একটা জিনিস অভি খুব ভালো করে জানে, সাহস ভাঙতে হয় কিভাবে। কারণ মানুষের শরীর ভাঙার চেয়ে মনের ভীতি ভাঙা অনেক সহজ। আর অভিব্রত মানুষগুলো সেই কাজটায় সবচেয়ে নিখুঁত পারে। অভির বিকৃত হাসিটা ধীরে ধীরে আরও চড়া হতে থাকে, আর সেটা দেখে আনন্দের ভেতরে ঘৃণাটা ভরে ওঠে। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে চাইল না। চোখ মুখ শক্ত করে গটগট করে হাঁটতে শুরু করে সে। শাড়ির আঁচল বাতাসে হালকা দুলছিল, আর তার দ্রুত পায়ের শব্দ স্পষ্ট শোনা যায়। যে রাগ, অপমান, ঘৃণা ভেতরটা জ্বলছে তার। অভি পেছন থেকে চুপচাপ তাকিয়ে থাকে। তারপর হঠাৎ করে হাত বাড়িয়ে আনন্দের শাড়ির আঁচল ধরে টান দেয়। টানটা এতটাই আকস্মিক ছিল আর শক্ত ছিল যে আনন্দের শরীরের সামনের দিকে কেঁপে ওঠে। আঁচল কাঁধ থেকে সরে গিয়ে প্রায় খুলে যাওয়ার উপক্রম হয়। মুহূর্তের মধ্যে বুকের ভেতর ধক করে ওঠে আনন্দের। এক হাতে তড়িঘড়ি করে নিজের শাড়ি আঁকড়ে ধরে সে। রাস্তার মানুষ ছিল, গাড়ি চলছিল, দূরের হকার ডাকছিল। তবু যেন মুহূর্তেই আনন্দের কাছে মনে হলো পৃথিবীটা থমকে গেছে। অপমানটা যেন আগুনের মতো ছড়িয়ে পড়ে তার শরীর জুড়ে। ধীরে ধীরে পেছন ফিরে তাকায় সে। অভি তখনও তার আঁচলটা ধরে রেখেছে। চোখে সেই চেনা উদ্ধৃত দৃষ্টি, ঠোঁটের কোণে বাঁকা হাসি, যেন সে ইচ্ছা করে আনন্দের সীমার পরীক্ষা করছে। দুদিনের চোখ কয়েক সেকেন্ডে আটকে পড়ে থাকে এক জায়গায়। পরের মুহূর্তের কোনো কথা না বলে সজোরে চর বসায় আনন্দী। চরের শব্দটা আশেপাশের কোলাহলের মাঝেও স্পষ্ট শোনা যায়।
অভির মুখ একপাশে ঘুরে যায় খানিকটা, কিন্তু আনন্দে থামে না। হাঁপাতে হাঁপাতে সরাসরি তার মুখের ওপর থুতু ছুঁড়ে মারে। চারপাশে মানুষ কেউ খেয়াল করেনি। রাস্তার পাশে বসে থাকা বৃদ্ধ ফুলওয়ালা ছাড়া পুরো দৃশ্যটা আর কেউ দেখেনি। লোকটা বিস্মিত চোখে তাকিয়েছিল, যেন বুঝতে পারছিল না ফুল নেওয়ার থেকে গালি, তারপর এত কিছু কিভাবে হলো। আর অভি, সে ধীরে ধীরে মুখ সোজা করে। গালের লালচে দাগটা স্পষ্ট হয়ে উঠছিল তখন, কিন্তু আশ্চর্যের বিষয় সে রাগেনি, বরং কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে থেকে জিভ দিয়ে ঠোঁটের কোণে জমে থাকা রক্তটুকু মুছে নেয়। তারপর খুব আস্তে হাসে। সে হাসি দেখে আনন্দের বুকের ভেতরটা আরও কেঁপে ওঠে। তোর কি অবস্থা করবো আমি, কোনো ধারণা নাই তোর শখের বেটি। সেটা তো তখন হবে না, যখন আপনি বাইরে থাকবেন। একজন ধর্ষণকারীর শাস্তি ফাঁসি ছাড়া অন্য কিছু না। তোর কোন বাপ আমরা ফাঁসি দেব, এটাই দেখমু। চড়ার অপমানের পরেও অভির চোখের দৃষ্টি বদলায় না, বরং আরও অদ্ভুত শান্ত হয়ে ওঠে। সে ধীরে ধীরে আনন্দের দিকে এগিয়ে আসে, তারপর আচমকা তার হাত শক্ত করে চেপে ধরে। এতটাই শক্ত যে আনন্দের কোপ জিভটায় ব্যথায় অবশ হয়ে আসে। আনন্দী আটকে উঠে হাত ছাড়ানোর চেষ্টা করে। অভির চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে তার মাথার ভেতর ভয়ঙ্কর কিছু ঘুরছে। আজ হয়তো সে সহজে ছাড়বে না। অভি একটু ঝুঁকে আসে আনন্দের দিকে। তার গরম নিঃশ্বাস এসে লাগে আনন্দের মুখে। তোর সাহস দিন দিন বাড়তেছে বেডি। কথার সঙ্গে সঙ্গে হাতের চাপও বাড়ে। আনন্দের বুক ধড়ফড় করতে থাকে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থেকেও নিজেকে ভীষণ অসহায় লাগে তার। ঠিক তখনই দূর থেকে পুলিশের গাড়ির হর্ন ভেসে আসে। একটা না, দুইটা না, তারপর আরও কয়েকটা। রাস্তার পরিবেশ মুহূর্তে বদলে যায়। অভি কয়েক সেকেন্ড চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে মাথা ঘুরিয়ে রাস্তার দিকে তাকায়। দূরে পুলিশের লাল নীল আলো ঝকঝক করতে শুরু করেছে। পরের মুহূর্তেই তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে। নাম না নিতেই শয়তান হাজির। আজকে না হয় বাঁচলি, কিন্তু কয়দিন বাঁচবি? আনন্দে কোনো উত্তর দেয় না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। বুকের ভেতর এখনো ধুকপুক করছে, কিন্তু মুখ শক্ত করে রাখে সে। অভি কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে তার দিকে, তারপর ধীরে ধীরে হাত ছেড়ে দেয়, কারণ সে জানে এখন ঝামেলা বাড়ানো যাবে না। এখন সিজ ফায়ার চলছে। এই সময় জেলে গেলে কৃষ্ণদাসের নাম খারাপ হবে, আর কৃষ্ণদাসের নামের সঙ্গে নিজের নাম জড়াতে অভি কখনো ভুল করে না। লোকটা রক্তের বাবা না হলেও এই অন্ধকার দুনিয়ায় তার সবচেয়ে পরিচিত বড় অংশ। তার রাগ গিলে সেই চুপচাপ গাড়ির দিকে হাঁটা দেয়। নোবেল তাড়াতাড়ি দরজা খুলে দেয়। অভি গাড়িতে উঠে বসার আগে শেষবারের মতো আনন্দের দিকে তাকায়, তারপর ঠোঁট বাঁকিয়ে মিডল ফিঙ্গার তুলে দেখায় তাকে। অশ্লীল অবজ্ঞা ভরা সেই ভঙ্গিটা যেন শেষ হুমকি। গাড়ি দরজা বন্ধ হয়। পরের মুহূর্তে গাড়িটা ধোঁয়া তুলে রাস্তা ছেড়ে চলে যায়, আর আনন্দে দাঁড়িয়ে থাকে রাস্তার মাঝখানে। দূর থেকে পুলিশের সাইরেন তখন আরও কাছে আসছিল। অভি সোজাসুজি গাড়ি ঘুরিয়ে চলে যায় আস্তানার দিকে। রাত গভীর হওয়ার আগে পৌঁছাতে হবে। আজ সাধারণ কোনো আড্ডা না, আজ বৈঠক আছে। কৃষ্ণদাস নিজে বসাবে। তবে বৈঠকটা শুধু বাইক রেসিং নিয়ে না, আজ আরও বড় খেলা রয়েছে টেবিলের ওপর। শহরের এক প্রভাবশালী এমপি নিজের কালো টাকার পার সাদা করতে চায়। নির্বাচনের আগে টাকা পরিষ্কার না করলে বিপদ। কিন্তু কোটি কোটি টাকা আর হাওয়াতে তো ঠিক হবে না। তার জন্য লাগে পথ, লাগে লোক, লাগে এমন একটা অন্ধকার নেটওয়ার্ক যারা দিনের আলোতেও ছায়ার মতো বেঁচে থাকতে পারে। আর পুরান ঢাকার সিন্ডিকেট ঠিক সেটাই। তাদের ব্যবসা শুধু ড্রাগ আর অস্ত্রে সীমাবদ্ধ নয়। মানি লন্ডারিং, জাহাজের ভুয়া কাগজ, পুরনো গুদামের নামে ফেক আমদানি, এমনকি এতিমখানার ডোনেশন পর্যন্ত। সব জায়গাতে তাদের অদৃশ্য হাত রয়েছে। তাই আজকের রাতের বৈঠক গুরুত্বপূর্ণ। কিন্তু তারপরও আস্তানার ভেতরে ঢুকলেই বোঝা যায় আজকের মূল আকর্ষণের জন্য কিছু নাইট রান। পুরান ঢাকার কিংবদন্তি বাইক রেস। এই শহরের কিছু জিনিস সময়ের সঙ্গে বদলায় না, যেমন শত বছর পুরনো গলি, মসজিদের আজান, শাঁখারি বাজারের আলো। ঠিক তেমনই বদলায় না এই রেসের ঐতিহ্য। প্রতি বছর এপ্রিলের 12 তারিখ রাত 1 থেকে 2 ঘড়ির কাঁটা এই সময় ছুটলেই শুরু হয় রেস। কেন 1টা 2? পুরান ঢাকার এই প্রশ্নের উত্তর কেউ স্পষ্ট জানে না। কেউ বলে ওসমান সাহেব প্রথম চালান সফল করেছিল এই সময়, কেউ বলে তার মৃত্যুর সময় ছিল এটা। আবার অনেকে বিশ্বাস করে এই সময়টাতে শহরের ওপর নজর কম থাকে। পুলিশ, রাজনীতি, আইন সব যেন কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ে। ওসমান সাহেব বেঁচে থাকলে এই রেস ছিল ক্ষমতার বাপার মাপের খেলা। তখন পুরান ঢাকা এত
ভাগে ভাগ হয়নি। হিন্দু মুসলিম দাঙ্গা ছিল, সিন্ডিকেটও ছিল এক ছাতা নিচে। কিন্তু তার মৃত্যুর পর শহর ভাগ হতে থাকে, রক্ত ঝরে, গুলি দখল হয়, গুদাম ভাগ হয়। আর সে ভাগের সঙ্গে সঙ্গে রেসও ওঠে আধিপত্যের প্রতীক। কারণ এই রেসে জেতা মানে শুধু ট্রিপ জেতা না, জেতা মানে 1 বছরের জন্য হাফ গোডাউন, ড্রাগের রুট, অস্ত্রের চালান, ডলারের রেললেন, বন্দর থেকে হারিয়ে যাওয়া কন্টেনার, সব কিছুর অর্ধেক নিয়ন্ত্রণ চলে যায় বিজয়ীর হাতে। পুরো 1 বছর। তাই এই রেস কেউ শুধু গতি নিয়ে নামে না, নামে রাগ নিয়ে। এবারে রেসেও 4 জন নামবে। অভিচাঁদ, কৃষ্ণদাসের সবচেয়ে ভয়ঙ্কর চাল, জুলফিকার অর্থাৎ প্রিন্স ব্রো, চন্দ্রদাসের দাবার সবচেয়ে দামি গুটি, কালু মস্তান, বাতাসি বেগমের দলের মূল রাইডার, যাতে মাতাল তালে ঠিক, এবং সবার শেষে সুফি হায়দার, আবুল বাশারের পুরনো সৈনিক, পুরান ঢাকার পুরনো দৌড়বিদদের সঙ্গে শেষ জীবন কিংবদন্তিদের একজন। রাত যত গভীর হয় তত মানুষ জড়ো হতে থাকে। গুদামের ছাদে ছায়ার মধ্যে দাঁড়িয়ে থাকে অস্ত্রধারীরা। নিচে বাইকের ইঞ্জিন গরম হয়, কেউ টাকা ধরে, বাজি লাগায়, কেউ সিগারেট টানে, কেউ চুপচাপ দাঁড়িয়ে শুধু রাইডারদের দেখে। কারণ সবাই জানে আজকে রাতের পর পুরান ঢাকার অন্ধকার জগতে আবার নতুন করে ক্ষমতার হিসাব লেখা হবে। রাত 12:56। কেরানীগঞ্জের পুরনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট জোনটা যেন অন্য এক দুনিয়ায় পরিণত হয়েছে। দিনের বেলায় যেখানে ট্রাক ভাঙা, মরচে ধরা কন্টেনার আর পরিত্যক্ত গোদাম পড়ে থাকে, রাত গভীর হতে জায়গাটা বদলে যায় অন্ধকারে। সাম্রাজ্যের ময়দানে চারপাশে অসংখ্য বাইকের হেডলাইট জ্বলতে থাকে। ধোঁয়া, সিগারেটের গন্ধ আর পেট্রোলের ঝাঁঝালো বাতাস মিশে পুরো পরিবেশ ভারী হতে শুরু করে। দূরে নদীর কালো পানিতে আলো কাঁপতে থাকে, আর মাঝখানে ফাঁকা রাস্তাটার ওপর তৈরি হয়েছে রেসিং প্রতিযোগিতা। এক এক করে 4 জন রাইডার সামনে এসে দাঁড়ায়। প্রথমে জুলফিকার, কালো জ্যাকেট হাতে গ্লাভস, চোখে ঠান্ডা চোখে ঠান্ডা স্থিরতা। তার পাশে এসে দাঁড়ায় অভি, কালো টি শার্টের ওপর লেদার জ্যাকেট, মাথায় ঝুঁটি শক্ত করে বাঁধা। তারপর কালু মস্তান, গায়ের রং কুচকুচে কালো, চোখ দুটো অস্বাভাবিক স্থির। সবচেয়ে শেষে আসে সুফি হায়দার, বয়সের ছাপ মুখে স্পষ্ট, দাড়িতে পাক ধরেছে, তবু তার বাইকের শব্দ উঠতেই চারপাশে তরুণদের মুখ চুপসে যায়। 4 জন নিজেদের জায়গায় বাইক থামায় কয়েক মুহূর্ত, কেউ কোনো কথা বলে না, শুধু ইঞ্জিনের গর্জন। তারপর ধীরে ধীরে সবাই একজন একজন করে নিজের দিকে তাকায়। চোখে চোখ পড়ে, সে দৃষ্টিতে রাগ আছে, পুরনো হিসেব আছে, ক্ষমতা লড়াই রয়েছে। অভি ধীরে ধীরে হেলমেট তুলে মাথায় পড়ে। জুলফিকারও একই কাজ করে, কালো হ্যান্ডেল ঘুরিয়ে ইঞ্জিন রেভ করে। সুফি শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। চারপাশে দাঁড়িয়ে থাকা সিন্ডিকেটদের লোকেরা গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে। কেউ নিজেদের দলের নাম নিচ্ছে, কেউ টাকা ধরে বাজি লাগাচ্ছে। কৃষ্ণদাস সিগার হাতে দাঁড়িয়ে আছে একটু দূরে, তার অপর পাশে চন্দ্রদাস। অন্যদিকে বাতাসি বেগম শাড়ির আঁচল কাঁধে ফেলে ঠোঁটের লাল পান চিবাতে চিবাতে তাকিয়ে আছে রেস লাইনের দিকে। তাদের সবার থেকে একটু দূরে আবুল বাশার, চোখে গাঢ় সুরমা, মাথায় সাদা টুপি, গলায় তাজিব, পরনে ঢিলাঢালা পাঞ্জাবি। এক হাতে লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখলেই চারপাশ অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে থাকে। বয়স তার শরীরকে খানিকটা নুয়ে দিয়েছে ঠিকই, কিন্তু পরিস্থিতি এখনও পাহাড়ের মতো ভারী। একটু পর সামনে এগিয়ে আসে ফেরারি, পুরনো নিয়ম অনুযায়ী তার মুখে কালো কাপড়ে ঢাকা, যাতে কেউ কখনো তার পরিচয় জানতে না পারে। তার হাতে একটা পুরনো স্টপওয়াচ। লোকটা চারপাশের দিকে একবার তাকায়, তারপর গম্ভীর গলা বলে, 1 রাউন্ড, নো ব্রোক, নো রুল। যে আগে ফিরবে হাফ গোডাউন তার। রাত তখন ঠিক 1টা 1। 4টা বাইকের ইঞ্জিন একসাথে গর্জে ওঠে। জুলফিকার হেডলাইটের ভিসার নামিয়ে ফেলে। অভি নিচু হয়ে হ্যান্ডেল শক্ত করে ধরে। কালো মস্তান বাইকে সাইলেন্সারের সাথে আগুনের ফুলকি বের হয়, আর সুফিয়া দাস স্থির চোখে সামনে তাকিয়ে থাকে। চারপাশে দাঁড়িয়ে থাকে সিন্ডিকেটদের সদস্যরা চিৎকার করতে শুরু করে। কেউ বাজি ধরেছে, কেউ নিজের নামের দলের নামে চিৎকার করছে, কেউ আবার শুধু নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে। ঘড়ির কাঁটা 1টা 2 ছোঁয়া মাত্র হাতে নিচে নামে। পরপরই 4টা বাইক আগুনের মতো ছুটে বেরিয়ে যায় অন্ধকার রাস্তা ছেড়ে। পুরান ঢাকার অন্ধকার আকাশ কাঁপিয়ে বাইকগুলোর চারপাশ হঠাৎ সাউন্ড বক্সে গান বেজে ওঠে, ইয়া আলী, রহমান আলী, ইয়া আলী, ইয়ার কে কুরবা হেসাবি। এতক্ষণ পড়ছিলাম উন্মাদনা। লিখেছেন কায়নাত খান কবিতা, চ্যাপ্টার 1, পর্ব 33।